কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিভাবে আটতলায় উঠল কুকুরটি? কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা? রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনের ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই? সচিবালয়ে আগুন লাগানোর ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সরকার। কুকুরের মরদেহ পাওয়ায় সেটা আরও নিশ্চিত হয়েছে। এমনকি ব্যবহার করা হতে পারে রিমোট কন্ট্রোল। চলুন জেনে নেওয়া যাক কেন, কারা ও কিভাবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন লাগালো, কি দেখা গেল সিসিটিভি ফুটেজে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপর দিন রাতে সচিবালয়ে আগুন। বিএনপি এই দুটি ঘটনাকে কিভাবে দেখছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, কিন্তু দুটো ঘটনাই মর্মান্তিক। একটি ঘটনা যেটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, তার ঠিক আগ মুহূর্তে হয়েছে। অর্থাৎ এই উৎসবটি একটা ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে এবং বিষয়টি তখনই ঘটেছে যখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি শক্ত প্রচারণা আছে এই সরকারের বিরুদ্ধে যে এই সরকার মাইনরিটিকে ঠিক মতো প্রোটেকশন দিতে পারছে না। ডে 1 থেকে আমরা ভারতের ডিসইনফরমেশন দেখেছি এবং এই ডিসইনফরমেশনকে না এই ধরনের ঘটনা এক ধরনের সত্যতা দেয়। আমি আজকে প্রথম আলোয় একটা কলাম দেখছিলাম, সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে সেই এলাকাতে, অর্থাৎ বান্দরবনের লামা উপজেলা যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেখানে বেনজির আহমেদ, যিনি গোপালগঞ্জে হিন্দুদের বিরাট জায়গা দখল করে তার রিসোর্ট বানিয়েছেন, সেখানে তার বাগান বাড়ি বানিয়েছেন, সেরকমই একটা প্রকল্প তিনি লামাতেও নিয়েছেন এবং সেখানে বহু মাইনরিটি কমিউনিটিকে উচ্ছেদ করা হয়েছে কারণ তার বিলাসবহুল বাগান বাড়ি বানানোতে তাদেরকে উচ্ছেদ করাটা জরুরি ছিল। আমি জানি না যে আওয়ামী লীগের কোনো সংযোগ আছে কিনা, আমি জানি না পতিত স্বৈরাচার এখানে কোন রকম কোন ষড়যন্ত্র করেছে কিনা, তাদের লোকজন মানে যে ডিসইনফরমেশন ইন্ডিয়াতে আছে সেটাকে সত্যতা দেওয়ার চেষ্টা করছে কিনা, বাট হোয়াট এভার বি দ্য কেস, বাংলাদেশের সরকার আছে এবং সরকারে যারা আছে এটা তাদের প্রাইম রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে। দেখুন, আমি আওয়ামী লীগের সময়ের একটা উদাহরণ সব সময় সংখ্যালঘু নির্যাতনের সময় টানি। রামু, নাসিরনগর এই ঘটনাগুলোতে কোনো বিচার হয়নি বলেই কুমিল্লা, রংপুরে হতে পেরেছে। যদি ঠাকুরগাঁ বা কলমাকান্দার বিচার হতো তাহলে কিন্তু আমরা অভয়নগরের ঘটনা ঘটতে দেখতাম না। সো একটা ঘটনা ঘটবার পরে মিডিয়াতে আমরা আলোচনা করি, দর্শক কিছুক্ষণ দেখে, তারপরে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এইরকম যদি হয় এইবারের বড়দিনের এই ঘটনা, তাহলে আমি মনে করবো সামনে আরো খারাপ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর একটা বিষয়, বাংলাদেশে কোনো পার্টিকুলার সম্প্রদায়কে অনিরাপদ করে কোনো পার্টিকুলার সম্প্রদায়ের উপরে জোর খাটিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সদস্য বলে আপনি নিরাপদ থাকবেন, তাহলে খুব ভুল। নগর পুড়লে দেবালয় এড়ায় না। আপনি নগরে আগুন লাগাচ্ছেন এবং মনে করছেন না আমি তো আসলে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর একজন সদস্য, আপনি কিন্তু খুব ভুল করছেন। নিকোল, আমি আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আজকে আপনার মাধ্যমে শেয়ার করতেই চাই। আমি নিজে হোলি ক্রস স্কুলের ছাত্র, এটা একটা মিশনারি স্কুল। এই স্কুলের সকল ধর্ম বর্ণের গোত্রের মানুষ পড়াশোনা করে। সুতরাং আমি কিন্তু ছোটবেলা থেকে বড়দিন একটা বড় উৎসব, একইভাবে দুর্গাপূজা একটা বড় উৎসব, এটা দেখেই বড় হয়েছে। আমার বহু খ্রিস্টান হিন্দু কমিউনিটির বন্ধু প্রচুর আছে, আমার স্কুল ফ্রেন্ড তারা। আমি যখন শুভ বড়দিন লিখে আমার স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, অ্যাংরি রিঅ্যাকশন, আমি খুব অবাক হয়ে গেছি। অ্যাংরি রিঅ্যাকশন অনেক বেশি, লাইকের পরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অ্যাংরি এবং সেটা 200-র উপরে। সো আমি এরকম বাংলাদেশ দেখি নাই নিকোল, এবং আমি ভীষণ অবাক হয়েছি যে বাংলাদেশটা এদিকে গেল। পরপরে আমি হোলি ক্রসের আরেকজন সিনিয়র আপা, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে, সে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব অবাক হচ্ছি বড়দিনের উইশ নিয়ে মানুষের এভাবে রিঅ্যাক্ট করতে দেখে। মানে সেও নিশ্চয়ই উইশ করেছে এবং তার রিঅ্যাকশনও খুব পজিটিভ হয় নাই। সো আমি এই কথাগুলো বলছি, এগুলো একেবারেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু তুচ্ছ না, এই অভিজ্ঞতাটা ফেলে দেবার মতো না। আমরা আসলে মাইনরিটি কমিউনিটি বা যারা সংখ্যায় কম, লেটস পুট ইট ইন দিস ওয়ে, যারা সংখ্যায় কম তাদেরকে কি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবা শুরু করেছি? তাদের সকল কিছুই উপরেই আমাদের একরকম হক আছে এটা ভাবা শুরু করেছি এবং রাষ্ট্র কোন রকম কোনো পদবা শুরু করেছে বলে আপনি প্রশ্ন তুলছেন। দেখুন, গত 15 বছরে তো আসলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ আলাদা করার উপায় ছিল না। বেনজির যেমন হিন্দুদের জমি দখল করেছে, বেনজির তেমন আমাদেরকেও পিটিয়েছে। সো তখন আমরা আলাদা করতে পারি নাই, বাট এখন কিন্তু আমরা আলাদা করতে পারছি কিছুটা। সো আমি ভীত হচ্ছি, বড়দিনের অভিজ্ঞতা আসলে আমার কাছে একটা ধাক্কার মতো।
এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই, জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখব বলে। আর সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত। আপনি ভিডিওটা দেখলেই নিকোল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত 1:52, যেই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা, ফায়ার সার্ভিসে খবর দেয়, সবকিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে, আইসিটি আছে, সংস্থাপন আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো, এবং যেখানে এই গত 15 বছরে ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই। সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানে হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হয়েছে। হোয়াট এভার বি দ্য কেস নিকোল, আমার মনে পড়ে 15 বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি, হাল ছেড়েছি, বুঝেছি যে হবে না, কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই, নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেনসিক বিভাগ। আগুন লাগা 7 নম্বর ভবনের 8ম তলা থেকে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পুলিশের ফরেনসিক বিভাগের প্রতিনিধি দল প্রবেশ করে। এ সময় মৃত কুকুরটি বের করে আনা হয় এবং ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিভাবে 8 তলায় উঠল কুকুরটি? কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা, এটি প্রশিক্ষিত কোনো কুকুর কিনা? সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন তদন্তের মধ্য দিয়েই বেরিয়ে আসবে কুকুরটিকে ঘিরে কোনো ষড়যন্ত্র আছে কিনা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের ওপর ভর করেই হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তিনি আরো বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের সব অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। পোস্টের শেষ বাক্যে ইঙ্গিতপূর্ণ এই বাক্য লিখেছেন তিনি। দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দেন। বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় 5 ঘন্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন মারা যান। এখন পর্যন্ত আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন। কমিটির সদস্য 5 থেকে 11 জন হতে পারে বলেও জানান তিনি। গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, সরকারের এই সংস্কার যে কেমন হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে তা আমরা বলতে পারি না, কারণ সাইবার সংক্রান্ত সংস্কারের যে রূপটি আমরা দেখছি ওই রূপটি আমার মনে হচ্ছে ভালো কিছু ফিরছে না। তিনি বলেন, চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত। ব্যক্তিগত কারণে ভয়ার্ত নই, রাষ্ট্র নিয়ে আমরা ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব মন্ত্রীর বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, আগুন ধরে।
গতকাল সচিবালয়ে মধ্যরাতে যে আগুন, এই বিষয়ে আমরা কোনো মুখরোচক কথা বলতে চাই না। বিএনপির এই নেতা বলেন, সচিবালয়ের আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল। একটি ঘটনা আরেকটি ঘটনার মধ্যে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে আগুন। এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে একেবারে উচ্চ পর্যায়ের ব্যক্তি দিয়ে তদন্ত হওয়া উচিত বলে মত দেন রিজভী। কারণ গতকাল শেখ হাসিনা ও তার দোসরদের কিছু নথিপত্র চাওয়ায় সচিবালয়ে নথিপত্র পুড়ে যাওয়া ও ভয়াবহ অগ্নিকাণ্ড এটি মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তারা নির্বাচিত হবে, রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? এবার তরুণরা একটি ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে, কারণ আপনারা মনে মনে ভাববেন যে আমরা তরুণ হলাম কি কারণে। ওই বুড়া প্রেসিডেন্ট আব্দুল হামিদের রঙ্গমহলের খবর পাওয়া গিয়েছে বঙ্গভবনের ভিতরে। প্রতিদিন রাত্রে তরুণীদেরকে নিয়ে নৃত্যের আয়োজন করা হতো বঙ্গভবনের ভিতরে। নৃত্যের তালে তালে আব্দুল হামিদ শরাব পান করতেন আর গাঁজা খেতেন, সাথে থাকতেন ডিবি হারুন। আয়োজনের মূল ব্যক্তি ছিলেন ডিবি হারুন। তরুণী মডেলদেরকে প্রতিদিন রাতে নিয়ে যেতেন বঙ্গভবনে আব্দুল হামিদের মনোরঞ্জনের জন্য। সেই আব্দুল হামিদের মনোরঞ্জন চলেছে একটানা 10 বছর, 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত। বঙ্গভবনটি ছিল একটি বাইজিখানা। নিত্য গান রাতের আধারে রাত 11টা থেকে শুরু হতো, ভোর পর্যন্ত চলতো। আব্দুল হামিদ সারাদিন ঘুমাতেন, সন্ধ্যার পর থেকে জুয়ার আসরের মতো করে তিনি বসে যেতেন তরুণী মেয়েদেরকে নিয়ে। আর সেখানে হতো বড় বড় কিলিয়ারদের আড্ডাখানা। সেখানে গিয়ে বড় বড় ডিল হতো, বড় বড় ক্রাইম হতো, বড় বড় ফাইলগুলোতে সাইন হতো। আব্দুল হামিদ সেখানে কোটি কোটি টাকার ব্যবসা করতেন, বিভিন্ন জায়গা থেকে তদবিরগুলাকে সেখানে কাজে লাগাতেন। আমি এই নিউজটা তুলে ধরেছি ইনকিলাব পত্রিকা থেকে। আমি ইনকিলাব থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো, তারপরেই আপনারা বুঝতে পারবেন যে আমার কথার ভিতরে সততা কতটুকু আছে। ইনকিলাব হেডলাইন করেছে, বঙ্গভবনের ভিতরে হামিদের রঙ্গমহল। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দীর্ঘ সময় 2013 থেকে 23 সাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট। সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকায় সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে ব্যবহার করেন পৈতৃক ভিটার মতন। সহজ সরল, কখনো অশ্লীল বাক্য আলাপে আনুষ্ঠানিক বক্তৃতায় রসের যোগান দিতেন আব্দুল হামিদ। তার এই সহজিয়া অবয়ের ভিতরে লুকিয়ে ছিল লালসার কুৎসিত মানস। প্রিয় দর্শক, এখানে যা লিখেছেন সব সরকারি খরচে রাষ্ট্রীয় ভবনের ভিতরে নির্মাণ করেন রঙ্গমহল স্থাপন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।